আজকে শুনবেন এমন এক কৃষক ফ্যামিলির গল্প যাদের বাগানে একটি ধূমকেতু আছড়ে পড়ে এবং তারপর তাদের সাথে শুরু হয় অদ্ভুত অদ্ভুত ঘটনা। আর এর পেছনে আসল কারণ কি, সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য কার্স। মুভি শুরু হয় একদল পুলিশকে দেখিয়ে, যারা একটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়ি থেকে এক রহস্যময় ব্যক্তিকে ধরে নিয়ে আসে। এই মানুষটির চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি সে বেশ ভয় রয়েছে, এমনকি তার মুখে বেশ কিছু ক্ষত রয়েছে। মানুষটি পুলিশদেরকে বোঝায় তাদের পানীয় জলে কিছু একটা আছে, কিন্তু পুলিশ তার কথায় কোনো গুরুত্ব দেয় না এবং গাড়িতে করে তাকে নিয়ে যায়। এখন যাবার পথে বেশ কিছু গ্রাম পড়ে। মানুষটি লক্ষ্য করে গ্রামের মানুষরা সেই জল ব্যবহার করছে, তাই সে তাদেরকে চিৎকার করে সাবধান করে, কিন্তু একটি মানুষও তাকে গুরুত্ব দেয় না এবং তার কথা ইগনোর করে। এইসব কিছুর পর মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় ঠিক 6 মাস আগে। একটি গ্রাম দেখানো হয় যার নাম টেনেসি। টেনেসি গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাসের কাজ করে। আর এমনই একটি কৃষক ফ্যামিলিকে দেখানো হয় যারা তাদের দৈনিক জীবন খুব সুন্দরভাবে কাটাতে থাকে। এই ফ্যামিলিতে যে প্রধান রয়েছে যার নাম নাথান, তার 2 সন্তান রয়েছে। একটি হলো মেয়ে যার নাম অ্যালিস এবং অন্যটি হলো ছেলে যার নাম জ্যাক। কিন্তু এই 2 সন্তানই তার পালিত সন্তান। তার একটি নিজস্ব সন্তানও রয়েছে যার নাম সাইরাস। এখন এক সকালে জ্যাক তার বাবার কাজে হেল্প করতে থাকে, কিন্তু তখনই পিছন থেকে সাইরাস মজার ছলে জ্যাককে ধাক্কা দেয় এবং তাকে কাদার মধ্যে ফেলে দেয়, যার ফলে এই 2 ভাইয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখন এই সব কিছু দেখে নাথান ছুটে আসে এবং তাদেরকে থামায়, কিন্তু সে শুধুমাত্র তার পালিত সন্তানকেই মারধর করে এবং তার নিজের সন্তানকে সে কিছুই বলে না। এখন দুপুর হলে এরা প্রত্যেকে এক টেবিলে খেতে বসে, যেখানে জ্যাকের বোন অ্যালিস এবং তার মা ফ্রান্সিসও থাকে। এখন এরা খাওয়া শুরু করলে সবার প্রথমে নাথান খাবার নিয়ে অভিযোগ করে, কারণ তার মতে খাবারটা খুব বেশি ভালো হয়নি। এখন এই কথা শুনে ফ্রান্সিসের বেশ রাগ হয়, কিন্তু সে চুপ থাকে, কারণ তার স্বামীর বিরুদ্ধে তার কথা বলার কোনো সাহস নেই। এই সব কিছুর পর ফ্রান্সিস চার্লি নামের এক ব্যক্তির সাথে দেখা করে, যে কিনা জায়গা জমি কেনা বেচার কাজ করে। আর ফ্রান্সিসও কিছুটা জমি বেচতে চায়। এখন চার্লি সেই জমি দেখে এবং তাকে জানায় এই জমির খুব বেশি ভ্যালু নেই, তাই সে খুব বেশি দাম পাবে না। কিন্তু ফ্রান্সিস তার ডিলে রাজি হয় না, কারণ সে জানে তার স্বামী এত কম দামে জমি বিক্রি করবে না। তাই সে বাড়িতে ফিরে আসে। এখন রাত হলে ফ্রান্সিস অ্যালিসকে ঘুম পাড়িয়ে তাকে গুড নাইট জানায় এবং তারপর সে জ্যাকের রুমে চলে আসে। আসলে সে জানতে চায় আজ সকালে জ্যাকের সাথে কি হয়েছিল। জ্যাক তার মাকে বিশ্বাস করে, কারণ নাথান তার পালিত বাবা হলেও ফ্রান্সিস তার আসল মা। তাই সে তার মনের কথা এই সুযোগে তার মাকে জানিয়ে দেয় এবং একই সাথে সে নাথানের বদনাম করে। কিন্তু তার মা তাকে বোঝায় তার উচিত নাথানকে সম্মান করা, কারণ সে তার পালিত বাবা হলেও সেই তাকে অসময়ে আশ্রয় দিয়েছে। সে আরো বলে তোমার উচিত সাইরাসের সাথেও ভালো আচরণ করা। আর এই বলে সে ঘুমোতে চলে যায়। আর এভাবে বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু তার ঘুম আসে না। তাই সে মাঝরাতেই বাইরেটা ঘুরতে বেরিয়ে পড়ে। এখন এরই মধ্যে সে লক্ষ্য করে তাদের বাড়ির একজন ওয়ার্কার বাইরে দাঁড়িয়ে আছে। ফ্রান্সিস এই ওয়ার্কারকে খুব ভালোভাবে চেনে, কারণ অনেক আগের থেকে এই ওয়ার্কারের সাথে তার অ্যাফেয়ার চলছিল। তাই এই সুযোগে তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। অন্যদিকে নাথানও বাইরে ঝড় বৃষ্টির কারণে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে তার বিছানায় ফ্রান্সিস নেই। একই সাথে জ্যাকও ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু সে যখন জানালা দিয়ে বাইরেটা দেখে সে চমকে যায়, কারণ সে লক্ষ্য করে একটি বড় উজ্জ্বল গোলাকার বস্তু আকাশ থেকে নিচে পড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা তাদের বাড়ির বাগানে এসে পড়ে, যার ফলে বিশাল বড় ধামাকা হয়। জ্যাক বুঝতে পারে এটা কোনো ধূমকেতু, তাই সে সঙ্গে সঙ্গে সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বাগানে চলে আসে। এখন এই আওয়াজ শুনে নাথান এবং ফ্রান্সিসও ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু নাথান লক্ষ্য করে ফ্রান্সিস বেডরুম থেকে নয় বরং বাইরের রুম থেকে বেরিয়ে আসছে, যেটা দেখে নাথান শিওর হয়ে যায় তার স্ত্রী তাকে ঠকিয়েছে। অন্যদিকে জ্যাকের প্রতিবেশী ডাক্তার যার নাম ফব, সেও এই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসে। সে লক্ষ্য করে এক বিশাল গোলাকার পাথরের টুকরো বাগানের মাঝে পড়ে আছে এবং এটার কারণে চারিপাশটা গর্ত হয়ে গেছে। যদিও এই সব কিছু দেখে ডাক্তারও কিছু বুঝতে পারে না, কিন্তু এদের মধ্যেই ডাক্তারই একমাত্র সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তাই সে নাথানের পরিবারকে পরামর্শ দেয় তাদের উচিত এই অদ্ভুত জিনিস থেকে দূরে থাকা। যদি এটা ধূমকেতু হয় তবুও পরীক্ষা না করা অবধি এর কাছে যাওয়া উচিত নয়। আর এই বলে ডাক্তার চলে যায়। পরের দিন সকালে সেই ব্যবসাদার যার নাম চার্লি, সে ডাক্তার ফোবের সাথে দেখা করে, কারণ সে জানতে পেরেছে ডাক্তার ফোব এই ধূমকেতু পরীক্ষা করার জন্য কিছু বিজ্ঞানীদের কল করেছে। এখন সমস্যা হলো এই বিজ্ঞানীরা যদি এই অদ্ভুত জিনিস পরীক্ষা করে এবং তারা প্রমাণ করে ফেলে যে এটা সত্যি ধূমকেতু, তবে চার্লির যেই জায়গা জমি রয়েছে সেগুলো আর কেউ কিনবে না, কারণ যেই জায়গায় ধূমকেতু আছড়ে পড়ে সেই জায়গার কোনো সিকিউরিটি নেই।
তাই চার্লি ডাক্তার ফোবকে এমনটা করতে বাধা দেয় এবং তাকে জানায় সে যেন নিজেই এটা পরীক্ষা করে এবং এটা পাথর প্রমাণিত করে। পরের দিন সকালে ডাক্তার ফোব কথা মতো ধূমকেতুটা পরীক্ষা করতে চলে যায়। সে লক্ষ্য করে একদিনের মধ্যেই ধূমকেতুটা ছোট হয়ে গেছে। এখন এর মধ্যে জ্যাক ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে যে সেদিন রাতে ধূমকেতুটা কতটা উজ্জ্বল ছিল, কিন্তু আজ আর সেটা নেই। এখন এই সব কিছু শুনে বড়রা জ্যাকের কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং ডাক্তার ফোব ধূমকেতুটা ভালোভাবে দেখে এবং একটি হাতুড়ি দিয়ে তাতে আঘাত করে। সে লক্ষ্য করে এমনটা করাতে ধূমকেতু থেকে কিছু কালো লিকুইড বের হচ্ছে। এখন বিকেল হলে ডাক্তার চার্লিকে জানায় তার কথা মতো সে পরীক্ষা কমপ্লিট করেছে, কিন্তু সঠিক ইকুইপমেন্ট না থাকায় সে এখনো জানতে পারেনি এটা আসলে কি। এই সব কিছু শুনে চার্লি জানায় যদি এই ধূমকেতু থেকে কোনো রেডিয়েশন না ছড়ায় তবে আর পরীক্ষা করার কোনো দরকার নেই, কারণ এতে আর কোনো ক্ষতি হবে না। একই সাথে চার্লি ফোবের স্ত্রীকে বোঝায় যাতে তার স্বামী এই পরীক্ষার জন্য বিজ্ঞানীদের না ডাকে। এখন রাত হলে সেই ধূমকেতু পুনরায় উজ্জ্বল হয়ে ওঠে এবং একই সাথে তার মধ্যে থেকে একাধিক পরিমাণে কালো লিকুইড বেরোতে থাকে, যেগুলো পার্শ্ববর্তী নদীতে মিশে যায়। জ্যাক এই সব কিছু লক্ষ্য করে এবং সে বুঝতে পারে সামনে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। পরের দিন সকালে ডাক্তার ফোব আরো একবার নাথানের বাড়িতে আসে এবং তাকে জানায় সেদিনের পরীক্ষায় তার অনুমান ভুল হয়েছিল, কারণ এটা কোনো ধূমকেতু নয় বরং এটি একটি ফুয়েল ট্যাঙ্ক যেটা প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ভুলবশত সেটা এখানে পড়ে গেছে। সে আরো বলে সেই ট্যাঙ্ক আর তাদের বাগানে নেই, কারণ সেটা ঠান্ডায় জমেছিল, কিন্তু এই দুদিনে সেটা গরমে গলে গিয়ে উবে গেছে। এখন এই কথা শুনে প্রত্যেকে জ্যাকের উপর হাসতে শুরু করে, কারণ এই খবর জ্যাকই তাদেরকে প্রথমে দিয়েছিল। কিন্তু জ্যাক মোটেও হাসে না, কারণ সেদিন রাতে সে নিজের চোখে এই ধূমকেতুটাকে উজ্জ্বল দেখেছিল এবং একই সাথে তরল কিছু বেরোতেও দেখেছিল, যার ফলে সে অনুমান করতে পারে এটা আর যাই হোক ফুয়েল ট্যাঙ্ক নয়। পরের দিন সকালে নাথান তার বাগানে পুনরায় কাজ শুরু করে দেয় এবং তার ট্যাঙ্কের জল তার বাগানের প্রতিটা গাছে ব্যবহার করতে শুরু করে দেয়, কারণ ডাক্তার ফোবের কথা অনুযায়ী সে বুঝতে পেরেছে এই বাগানে আর কোনো রিস্ক নেই। এই সব কিছুর পর কার্ল নামের এক ব্যক্তি এই গ্রামে আসে, আর তার এখানে আসার কারণ হলো সেই গ্রামে একটি বড় জলাশয় বানাতে চায়, আর এই প্রকল্পের জন্য তার কিছু জমি দরকার। যদিও এই খবর কেউই জানে না, কিন্তু চার্লি কোনো রকমে এই খবর জানতে পেরে যায়, তাই সে তার জমি বিক্রি করার জন্য কার্লের সাথে দেখা করে। কার্লও তার প্রস্তাবে রাজি হয়, কিন্তু তাকে সতর্ক করে সে যেন এই কথা আর কাউকে না জানায়, কারণ এই প্রকল্প সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছে। অন্যদিকে ফ্রান্সিস রান্না করার জন্য তার বাগানে আসে এবং বেশ কিছু সবজি সেখান থেকে তুলে নেয়, কিন্তু সে লক্ষ্য করে এই কিছুদিনের মধ্যেই সবজিগুলো অনেক বড় হয়ে গেছে, যেটা দেখে ফ্রান্সিস বেশ খুশি হয়ে যায় এবং বেশ কিছু সবজি নিয়ে রান্নাঘরে চলে আসে। সে সবার প্রথমে একটি বাঁধাকপি কাটে, কিন্তু সে লক্ষ্য করে বাঁধাকপি বাইরে থেকে সুন্দর মনে হচ্ছিল ঠিকই, কিন্তু ভিতর থেকে সেটা পচে গেছে। তাই সে এবার একটা টমেটো কাটে, কিন্তু টমেটো থেকে ব্রাউন কালারের কিছু লিকুইড বের হয়। এখন রাত হলে জ্যাক তার প্রতিবেশীর বাড়ি থেকে লুকিয়ে তার বোতলটা ভরে নেয়, কারণ সে মনে করে তার বাড়ির জল এখন দূষিত হয়ে গেছে। একই সময় ডাক্তার ফোব সেই ধূমকেতুটা নিয়ে চিন্তায় থাকে, কারণ তার মনে হয় চার্লির কথা মতো চলে সে মানুষকে ঠকাচ্ছে। আর ঠিক তখনই ফোবের স্ত্রী সেখানে চলে আসে, আর সে ফোবকে পরামর্শ দেয় যে তার উচিত এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া, কারণ চার্লির কথা না মানলে সে চার্লির কাছে শত্রু হয়ে যাবে। এখন এই কথা শুনে ডাক্তার ফোব বেশ চিন্তা করে এবং অবশেষে সে তার স্ত্রীর প্ল্যানে রাজি হয়ে যায়। অন্যদিকে জ্যাকের ফ্যামিলি একসাথে এক টেবিলে ডিনার করতে থাকে, কিন্তু এর মধ্যে জ্যাক লক্ষ্য করে আজকের খাবারটা একটু অন্য ধরনের, তার মোটেও ভালো লাগে না। একই সাথে তার বোন অ্যালিসও এই খাবার নিয়ে অভিযোগ করে। সে তার মাকে জানায় আজকের খাবারটা তার ভালো লাগছে না, আর এভাবেই প্রত্যেকে খাওয়া বন্ধ করে দেয়, শুধুমাত্র সাইরাস বাদে। সাইরাস তার মনের তৃপ্তি মিটিয়ে খাবারগুলো খেতে থাকে। এখন এর মধ্যে ফ্রান্সিস অ্যালিসকে বোঝায় তারা এই জল এবং খাবার বহুদিন ধরে খেয়ে আসছে, আর এতে খারাপ কিছু নেই, তাই চিন্তা করার কোনো কারণ নেই। যদিও এমনটা বলতে গিয়ে ফ্রান্সিসকে অনেক কষ্ট করতে হয়, কারণ তার শরীর মোটেও সুস্থ নয়। তাকে দেখে মনে হয় সে বেশ অসুস্থ রয়েছে, এমনকি তার মুখে একটি বড় ফোড়াও হয়েছে। এখন এই সব কিছু দেখে নাথান বেশ রেগে যায়। সে মনে করে তার পালিত সন্তানরা খাবার নষ্ট করার জন্য অভিনয় করছে, তাই সে তাদেরকে জানায় যতক্ষণ না তারা খাবার শেষ করছে ততক্ষণ তারা টেবিল থেকে উঠতে পারবে না। এই সব কিছুর পর নাথান পুনরায় তার বাগানে জল দেবার কাজে ব্যস্ত হয়ে যায়। এর মধ্যে সে লক্ষ্য করে এই বছর তার বাগানে বেশ বড় বড় ফল হয়েছে। নাথান এই সব কিছু দেখে বেশ খুশি হয়ে যায়, আর ঠিক তখনই সে সাইরাসের চিৎকার শুনতে পায়। সে কাছে গেলে দেখে একটি ঘোড়া সাইরাসের উপর অ্যাটাক করেছে। এখন নাথান এবং জ্যাক কোন রকমে তাকে রক্ষা করে,
এবং ঘরে নিয়ে আসে। নাথান বুঝতে পারে না এত শান্ত ঘোড়া কিভাবে সাইরাসকে অ্যাটাক করতে পারে, তাই সে অনুমান করে হয়তো সাইরাসই তাকে বিরক্ত করেছিল। কিন্তু সাইরাস জানায় ঘোড়াটাই তাকে প্রথমে অ্যাটাক করেছিল, কারণ সে পাগল হয়ে গেছে। এই সব কিছুর পর ফ্রান্সিস সাইরাসের ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়, কিন্তু এমনটা করতে করতে সে সাইরাসের শরীরে একটি ছবি এঁকে ফেলে, যেন দেখে মনে হয় সে এই সব কিছু স্বপ্নে দেখছিল এবং সেটাই এঁকে ফেলেছে। তাই তার যখন খেয়াল হয় সে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায়। পরের দিন সকালে চার্লি পুনরায় নাথানের সাথে দেখা করে এবং আবারও নাথানকে তার জমি বিক্রি করার জন্য উৎসাহিত করে। কিন্তু নাথান বলে, আমি জানতে পেরেছি তুমি এবং কার্ল মিলে এই গ্রামে একটি বড় জলাশয় বানাতে চাও, আর এটা আমি মোটেও পছন্দ করি না। আর তাছাড়াও আমি এই জমি বিক্রি করব না, কারণ এই বছর আমার প্রতিটা গাছে খুব ভালো ফল হয়েছে। আর এই বলে সে চার্লিকে একটা ফল খেতে দেয়। চার্লিও কথা মতো ফলটা খায়, কিন্তু অর্ধেক খেয়ে সে থেমে যায়, কারণ সে লক্ষ্য করে ফলের মধ্যে একাধিক পোকা রয়েছে। আর এই কথা নাথানের বিশ্বাস হয় না, তাই সে একটি নতুন ফল নিয়ে সেটা অর্ধেক করে এবং দেখে সত্যি সত্যি এর মধ্যে একাধিক পোকা রয়েছে। অন্যদিকে অ্যালিস তাদের পোল্ট্রি ফার্মে যায় মুরগিগুলোকে খেতে দেবার জন্য, কিন্তু সে লক্ষ্য করে মুরগিগুলো আগের থেকে খুব বেশি আওয়াজ করছে। এমনকি সে যখন খাবার দিতে যায় মুরগিগুলো তাকে কামড়াতে শুরু করে। অ্যালিস সঙ্গে সঙ্গে চিৎকার করে, আর এই চিৎকার শুনে জ্যাক এবং নাথান ছুটে আসে। এরা দুজন কোনো রকমে অ্যালিসকে বাঁচায়। জ্যাক লক্ষ্য করে মৃত মুরগিগুলোর মুখ থেকে সেই কালো লিকুইড বের হচ্ছে। জ্যাক কিছুই বুঝতে পারে না। এই সব কিছুর পর নাথান ডাক্তার ফোবকে আরো একবার তার বাড়িতে নিয়ে আসে এবং তার পুরো ফ্যামিলির চেক আপ করায়। ডাক্তার ফোব লক্ষ্য করে ফ্রান্সিসের ওয়েট অস্বাভাবিক পরিমাণে হ্রাস পেয়েছে। ফোবের বেশ সন্দেহ হয়, তাই সে ফ্রান্সিসকে তার চেম্বারে আসতে বলে। কিন্তু নাথান এই কথায় উল্টোটা ভেবে নেয়। সে মনে করে তার স্ত্রী এবং ডাক্তারের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে, তাই সে এই প্রস্তাবে সম্মতি দেয় না। এখন বিকেল হলে পুরো ফ্যামিলি একটি রুমে বসে গল্প করতে থাকে। আর এর মধ্যে নাথান ফ্যামিলি মেম্বারের কাছে প্রমিস করে সে সেই কোম্পানি ধ্বংস করে দেবে যার কারণে আজ তার ফ্যামিলির এই অবস্থা। আসলে নাথান মনে করে এই সব কিছুর পিছনে আসল কারণ হলো কীটনাশক, তাই সে সেই কীটনাশক কোম্পানিকে ধ্বংস করতে চায়। এখন এর মধ্যে ফ্রান্সিস তার জামা কাপড় সেলাই করতে করতে ইচ্ছাকৃতভাবে সুইটা তার হাতের মধ্যে ঢুকিয়ে ফেলে। আর এই সবকিছু জ্যাক লক্ষ্য করে, তাই সে সঙ্গে সঙ্গে বাধা দেয়, কিন্তু ফ্রান্সিস তার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই সবকিছু দেখে সাইরাস এবং নাথান এগিয়ে আসে এবং তারা ফ্রান্সিসকে তার রুমে আটকে দেয়। এদিকে ছোট্ট জ্যাক দৌড়ে গিয়ে ডাক্তার ফোবকে ডেকে নিয়ে আসে, কিন্তু ডাক্তার ফোব যখন তার বাড়িতে পৌঁছায় নাথান এবং সাইরাস জানায় তাদের বাড়িতে তেমন কিছুই হয়নি। আর এই বলে তারা ডাক্তারকে তাড়িয়ে দেয়। আর এর পেছনে কারণ হলো নাথান এখনো মনে করে তার স্ত্রীর সাথে ডাক্তারের কোনো অ্যাফেয়ার চলছে। এরপর নাথান জ্যাককে সজোরে চড় মারে এবং বোঝায় এরপর থেকে সে যেন তার অনুমতি ছাড়া আর কাউকে এই বাড়িতে না নিয়ে আসে। অন্যদিকে ডাক্তার ফোব বাড়ি ফিরলে সে লক্ষ্য করে তার প্রতিবেশীর বাড়ি থেকে এক অদ্ভুত বাষ্প বের হচ্ছে, তাই সে পরীক্ষা করার জন্য কিছুটা স্যাম্পেল তার কাছে নিয়ে নেয়। পরের দিন সকালে মিস্টার কার্ল নাথানের বাড়িতে যায়, কিন্তু তখনই হঠাৎ করে ফ্রান্সিস হাতে চাকু নিয়ে তার দিকে ছুটে আসে। কিন্তু তার ভাগ্য ভালো থাকে, নাথানও সেই মুহূর্তে সেখানে চলে আসে আর সে ফ্রান্সিসকে ঠেকায়। কার্লো এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য এখানে আর দাঁড়ায় না, সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এদিকে ডাক্তার ফোব প্ল্যান বানায় নাথানের বাগানে কি কি ঘটছে এবং কেন ঘটছে সেই সব কিছু সে খুঁজে বের করবে। তাই সে সবার প্রথমে সেই বাষ্প হয়ে যাওয়া জলের কিছুটা স্যাম্পেল তার ল্যাবে নিয়ে আসে এবং তার সহযোগীরা সেটা পরীক্ষা করা শুরু করে দেয়। অন্যদিকে ফ্রান্সিসের শরীর দিন দিন আরো বেশি খারাপ হয়ে যায়, এমনকি তার মুখে এখন একাধিক ক্ষত হয়ে গেছে। আর এই সবকিছু দেখে নাথান এবং সাইরাস খুব বেশি রিয়াক্ট করে না, কিন্তু জ্যাকের মোটেও ভালো লাগে না, কারণ তার মাই একমাত্র যে কিনা তার মনের কথা বোঝে, কিন্তু সেও আজ অসুস্থ, তাই তার মন একদম খারাপ হয়ে যায়। এই সব কিছুর পর নাথান যখন খামারে প্রবেশ করে সে লক্ষ্য করে তার পালিত গরুগুলো শরীরে জীবিত অবস্থাতেই পচন ধরেছে। আর এই সব কিছু দেখে সে কিছুই বুঝতে পারে না, তাই সে চারপাশটা ঘুরে দেখে। কিন্তু এরই মধ্যে তার চোখ যায় সাইরাসের ওপর, আর তাকে দেখে সে একদম চমকে যায়, কারণ তার মুখে ফ্রান্সিসের মতো ক্ষত হয়ে গেছে। এখন রাত গভীর হলে নাথান তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে তাকে বেশ কিছু বাইবেলের লাইন পড়ে শোনায়, কারণ সে মনে করে এই সবকিছুই তার স্ত্রীর পাপ কাজের ফলেই হচ্ছে। এখন এই বাইবেলের লাইন পড়তে পড়তে নাথান ঘুমিয়ে পড়ে, কিন্তু ফ্রান্সিস ঘুমোয় না, সে আস্তে আস্তে তার হাতের দড়ি খুলে ফেলে। অন্যদিকে জ্যাক কিছুর একটা আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে যায় এবং নিচের রুমে চলে আসে। আর ঠিক তখনই তার চোখ যায় তার মায়ের দিকে, যাকে দেখে সে বেশ ভয় পেয়ে যায়, কারণ তার মুখ আর মানুষের মতো নেই,
তার মুখটা বেশ ভয়ানক হয়ে গেছে। আর এই অবস্থায় ফ্রান্সিস হাতে অস্ত্র নিয়ে জ্যাকের দিকে এগিয়ে আসে, কিন্তু তখনই নাথানের ঘুম ভেঙে যায়। তাই সে ফ্রান্সিসকে চেপে ধরে এবং মুখে বাইবেলের লাইনগুলো বলতে বলতে তাকে বেসমেন্টে নিয়ে যায়। আর এই সবকিছু সাইরাস এক জায়গায় বসে বসে দেখতে থাকে। এমনকি সে এই ঘটনার সম্পূর্ণ মজা নেয় এবং তার বাবাকে জানায় তার উচিত ফ্রান্সিসকে মেরে ফেলা। একই সাথে ছোট্ট অ্যালিস তার মায়ের এই অবস্থা দেখে সে কাঁদতে শুরু করে। বেশ কিছুদিন পর ডাক্তার ফব পুনরায় ল্যাবে যায় এবং ল্যাবের এমপ্লয়িরা তাকে জানায় তারা জলে এমন কিছু একটা জিনিস খুঁজে পেয়েছে যেটা তারা আগে কখনো দেখেনি, যার কারণে জল সম্পূর্ণ দূষিত হয়ে গেছে। এক কথায় বলতে গেলে এই জল খেলে মানুষের মৃত্যু হবে। এই সব কিছু শোনার পর ফব বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই সে সঙ্গে সঙ্গে মিস্টার কার্লকে কল করে এবং তাকে পরামর্শ দেয় তার উচিত জলাশয় তৈরি করার আগে এই জল একবার পরীক্ষা করে নেওয়া। এরপর সে চার্লিকে কল করে, কিন্তু চার্লি তার আগেই ফবের বাড়িতে চলে গেছে, তাই সে তার ফোন ধরে না। আসলে চার্লি বুঝতে পেরেছে নাথান সত্যি সত্যি তার জমি বিক্রি করবে না, তাই সে সেই জমি কেনার জন্য ফবের স্ত্রীর কাছে হেল্প নিতে চলে গেছে। এখন চার্লি ফবের স্ত্রীকে জানায় সে যদি নাথানকে জমি বিক্রি করার জন্য রাজি করাতে পারে তবে সে বেশ কিছু টাকা পাবে। এখন এই শর্ত সে মেনে নেয় এবং এরা দুজন নাথানের বাড়িতে চলে যায়। নাথানের বাড়িতে আগের থেকেই দুটো কুকুর ছিল, কিন্তু আজ তারা অনেক বেশি হিংস্র হয়ে গেছে, যেটা দেখে ফবের স্ত্রী পালানোর চেষ্টা করে, কিন্তু কুকুর দুটো তাকে পালাতে দেয় না এবং তাকে কামড়ে মেরে ফেলে। এখন এই দৃশ্য দেখে চার্লিও বেশ ভয় পেয়ে যায়, তাই সে নিজেকে বাঁচানোর জন্য নাথানের বাড়ির বেসমেন্টে লুকিয়ে পড়ে। কিন্তু চার্লি তখনও জানে না বেসমেন্টে তার জন্য আরো ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। চার্লি যখন অন্ধকার বেসমেন্টে আলো জ্বালায় ঠিক তখনই পিছন থেকে ফ্রান্সিস তাকে চেপে ধরে এবং তার গলায় হাত ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে জ্যাক তার মায়ের অনুপস্থিতিতে সে তার বোনের খেয়াল রাখে। সে জানে এখানকার প্রতিটা খাবার দূষিত, তাই সে তার বোনের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে। এই সব কিছুর পর জ্যাক প্ল্যান করে সে বেঁচে থাকা খাবারটুকু তার মাকে দেবে, তাই সে বেসমেন্টে চলে যায়। কিন্তু এখানে আসতে সে তার স্টেপ ফাদারকে দেখতে পায়। এখন নাথান জ্যাককে বোঝায় সে তার মাকে খুব শীঘ্রই বেসমেন্ট থেকে বের করবে, তাই তার এখানে আসার কোনো দরকার নেই। আর এই বলে সে জ্যাককে বেসমেন্ট থেকে বের করে দেয়। এখন এই তাড়াহুড়োর মধ্যে জ্যাক চার্লির মৃতদেহটা দেখতে পায় না। এখন বাইরে আসলে নাথান জ্যাকের কাছে থাকা ব্যাগটা চেক করে। সে দেখে ব্যাগে করে সে বাইরের খাবার এবং বাইরের জল নিয়ে এসছে, যেটা দেখে নাথান বেশ রেগে যায়। আর এখানে জ্যাক প্রথমবার লক্ষ্য করে তার বাবার মুখেও সেই ক্ষত চিহ্ন হয়ে গেছে, যেটা দেখে সে বেশ ভয় পেয়ে যায় এবং তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের বাড়ির জল কতটা দূষিত এবং যার কারণে তাদের শরীরে এই অদ্ভুত জিনিসগুলো হচ্ছে। কিন্তু নাথান তার কথায় বিশ্বাস করে না, বরং জ্যাককে আঘাত করার জন্য এগিয়ে আসে। জ্যাকও কোনো রকম ভাবে তার পাশে থাকা চেয়ারটা ছুঁড়ে মারে, যার ফলে নাথান সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং এই সুযোগে জ্যাক পালিয়ে যায়। এখন এই হইচই শুনে অ্যালিসও ঘুম থেকে উঠে পড়ে এবং যখন সে দরজা খোলে সে দেখে সাইরাস তার সামনে দাঁড়িয়ে এবং তাকে দেখতে অনেকটা দৈত্যের মতো লাগছে। এখন সাইরাস অ্যালিসকে আঘাত করবে, ঠিক তখনই অ্যালিসের দাদা সেখানে চলে আসে আর সে তার বোনকে বাঁচিয়ে ফেলে। এখন জ্যাক বুঝতে পারে এই পরিস্থিতি ঠিক হতে অনেক টাইম লাগবে, তাই সে তার বোনকে একটি আলমারিতে ঢুকিয়ে দেয়। অন্যদিকে নাথান ঘরের প্রত্যেকটা দরজা পুরো সিল করে দেয়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার ফব তার স্ত্রীকে খোঁজার জন্য নাথানের বাড়িতে আসে, কিন্তু সে যখন ঘরে প্রবেশ করে নাথান পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এখন এই সব দেখে জ্যাক এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। নাথান এবারও হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে যায়। জ্যাক বুঝতে পারে সে এবার আর বাঁচতে পারবে না, কিন্তু তখনই পেছন থেকে কার্ল সেখানে চলে আসে আর সে সঙ্গে সঙ্গে নাথানকে মেরে ফেলে। কার্ল বুঝতে পারে এখানে কি হচ্ছে, তাই সে অ্যালিসকে আলমারি থেকে বের করে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এদিকে জ্যাক তখনও বিশ্বাস করে সে তার মাকে বাঁচাতে পারবে, তাই সে আরো একবার বেসমেন্টে যায়। কিন্তু এখানে এসে সে দেখে তার মায়ের শরীর সম্পূর্ণ গলতে শুরু করেছে এবং সে আর বাঁচবে না, তাই সে চোখে জল নিয়ে ফিরে আসে। কিছুটা যেতেই সাইরাস তার পা চেপে ধরে, কিন্তু জ্যাকের ভাগ্য ভালো থাকে। ঠিক একই সময় ছাদ ভেঙে সাইরাসের গায়ে পড়ে এবং সে সেখানেই মারা যায়। আর এই সুযোগে জ্যাক ঘর থেকে পালিয়ে যায়। অন্যদিকে কার্ল ও অ্যালিসকে সুরক্ষিতভাবে এখান থেকে নিয়ে যায়। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায় এবং আমরা দেখি একটি নিউজ চ্যানেল, যেখানে এক ব্যক্তি এই ঘটনাগুলো খবরের মাধ্যমে জানাচ্ছে। আর এখানে আমরা প্রথমবার বুঝতে পারি মুভির শুরুতে যেই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়েছিল সে হলো কার্ল। আর কার্লই একমাত্র ব্যক্তি যে এই সব কিছু নিজের চোখে দেখেছে এবং আজও জীবিত আছে। ডাক্তাররা কার্লের শরীর পরীক্ষা করে জানতে পেরেছিল সেও সেই দূষিত জল পান করেছিল, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। এমনকি বিজ্ঞানীদের মতে সেই ঘোড়া এবং কুকুরের সেই অদ্ভুত আচরণ শুধুমাত্র সেই দূষিত জলের কারণে, কারণ তারাও সেই দূষিত জল পান করেছিল। এরপর পুরো গ্রামের দূষিত জল বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে পিউরিফাই করে ফেলেছে
যার ফলে গ্রামবাসী এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। সবশেষে আমরা দেখি টেনেসি গ্রামের মাটি ফেটে সেই উজ্জ্বল ধূমকেতুর গলিত রূপ বের হচ্ছে, কিন্তু এটা বাস্তবে ঘটে না, কারণ এটা কার্লের দুঃস্বপ্ন থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।